স্বাগত। দেখছেন দিনের প্রধান খবর আর খবরের পেছনের খবর নিয়ে পর্যালোচনামূলক অনুষ্ঠান বাংলাদেশ এখন। আপনাদের সঙ্গে আছি আমি সুলতানা রহমান, আর আমার সঙ্গে স্টুডিওতে আছেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ আব্দুর রশিদ এবং ঢাকা ট্রিবিউনের বিশেষ প্রতিবেদক সাংবাদিক জুলফিকার আলী মানিক। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। মূলত সারাদিন যে খবরগুলো শিরোনাম হয়, আলোচনায় থাকে, সেগুলো নিয়েই আমাদের প্রতিদিনকার নিয়মিত এই আয়োজন। শুরুতেই একটু দেখে আসতে চাই যে খবরগুলো শিরোনাম হয়েছে। স্বর্ণ চোরাচালানের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ডেপুটি জেনারেল ম্যানেজার শিডিউল ও একজন ক্যাপ্টেন সহ 5 জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। চোরাচালান মামলায় এদের 4 দিন করে রিমান্ডে নেওয়া হয়েছে। স্বর্ণচোরা কারবারে জড়িত বিমানের সন্দেহভাজন আরও বেশ কিছু কর্মকর্তা কর্মচারী গোয়েন্দা নজরদারিতে আছে বলেও জানিয়েছে গোয়েন্দা পুলিশ। কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি সরকার উৎখাতের জন্য সময় বেঁধে দিয়ে আন্দোলনের ডাক দিলেও জনগণের তাতে কোনো সমর্থন নেই। সরকারের উপর আস্থা আছে বলেই জনগণ সাড়া দিচ্ছে না বলে সংসদকে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে অধ্যাপক আলী আশরাফের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। 1975 থেকে 1981 সালে সংঘটিত সামরিক অভ্যুত্থানে কতজন সেনা সদস্য মারা গেছেন তার সঠিক তথ্য নেই বলে সংসদকে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সংসদে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর পক্ষে একথা জানান তিনি। আগামী দিনে বেগম খালেদা জিয়ার পাশে থেকে তারেক রহমান বাংলাদেশকে নেতৃত্ব দেবেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শত নিপীড়ন নির্যাতন চালিয়েও বিএনপির আন্দোলন বন্ধ করা যাবে না বলেও মন্তব্য করেছেন তিনি। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের 50তম জন্মদিন উপলক্ষে রাজধানীতে দলের আলোচনায় তিনি একথা বলেন। জাসদ নেতা কাজী আরেফ সহ 5 জনকে হত্যার দায়ে 2 ফাঁসির আসামির রিভিউ আবেদন খারিজ করে দিয়েছে আপিল বিভাগ। এতে তাদের ফাঁসি কার্যকর করতে আর কোনো বাধা রইল না। প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেনের নেতৃত্বে 5 সদস্যের আপিল বেঞ্চ এ রায় দেয়। নজরুল ইসলাম তমাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখছিলেন সারাদিনের খবরগুলো। জি, আমরা দেখলেন আজকে আসলে বেশ কিছু খবর। বিমানবন্দর থেকে স্বর্ণের খনি কেন আসলে পাওয়া যাচ্ছে, আপনি জানেন এখন সবাই বিমানবন্দরকে স্বর্ণের খনি বলে, মানে কিছুদিন পরপরই যে পরিমাণ স্বর্ণের বার উদ্ধার হয়। কিন্তু তার আগে আমি একটু যেতে চাই সংসদে। আপনি জানেন গতকাল বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সেখানে একটি বিষয় ছিল যে 75 থেকে 81 সালে যেগুলি সেনা অভ্যুত্থানগুলো হয়েছে সেগুলির কোনো তথ্য সরকারের কাছে নেই। এগুলি কি থাকা উচিত ছিল না? উচিত তো অনেক কিছুই থাকার কথা, এটি না থাকার কোনো কারণ দেখছি না। সেটি হলো যে আমাদের এখানে সেনা অভ্যুত্থান বিষয়টি যেহেতু কনস্টিটিউশনের মধ্যে নাই, যার ফলে এরপরে যত সব কার্যকলাপ হয়ে থাকে তার অনেকগুলোই আমাদের প্রচলিত সংবিধান বা আইনকে সাপোর্ট করে না। তো তখন তারা এই সুযোগে এগুলো ধ্বংস করার হয়তো অনেক প্রচেষ্টা হয়েছে, তো যার ফলে এটিকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে আমার মনে হয় যে এটি জাতির স্বার্থে এখানে এখন গবেষণা করা উচিত। তো এখানে অনেকই বই আছে, অনেকেই বই লিখেছেন, এবং যে তথ্য যতটুকু আছে এটিকে পূর্ণ করতে হলে আমার মনে হয় যে একটি গবেষক দলকে নিয়োগ করলে তারা সবকিছু গবেষণা করে এটিকে একটি ইতিহাস তৈরি করতে পারে। কিন্তু তথ্যগুলি যে আদৌ আছে কিংবা নাই সেই বিষয়ে কি সরকার নিশ্চিত? দেখুন, মানে রশিদ সাহেব ভালো বলতে পারবেন, উনি যেহেতু সামরিক বাহিনীতে ছিলেন। আমি সাংবাদিক হিসেবে সামরিক বাহিনীর কিছু অতীতের ঘটনা নিয়ে কাজ করতে গিয়ে যেটা দেখেছি, যে আমি 81 সালেরই একটা ঘটনা বলি, যখন আপনার তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করা হলো। তারপরে আপনার মনে আছে যে একটি কোর্ট মার্শালে 13 জন সামরিক সেনা কর্মকর্তাকে ফাঁসি দেওয়া হয়েছে, অনেকে জেল খেটেছেন, চাকরি গেছে। তো আমি যখন সেই ইনভেস্টিগেশনটা করছিলাম এই 90-এর দশকের শেষে, ভোরের কাগজে যে এই সেনা কর্মকর্তাদের ফাঁসিটা বিচারটা যথার্থ ছিল কি ছিল না, তো ইনভেস্টিগেশনের উপসংহার হচ্ছে একেবারেই সেটি কোনো বিচার ছিল না, সেটা একটি পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল। কিছু অফিসারকে মারতে হবে এবং তারা সবাই হচ্ছে
মুক্তিযুদ্ধের পক্ষের বা এই চেতনার পক্ষের অফিসার বা মুক্তিযোদ্ধা। এখন মজা হচ্ছে সেই সময়ে সংসদীয় কমিটি প্রতিরক্ষা বিষয়ক তারা সেই কোর্ট মার্শালের গোটা প্রসিডিংসটা দেখতে চেয়েছিল তাদের তদন্তের জন্য। সেটা আমি 98, 99, 2000-এর কথা বলছি। তখন সেনাপ্রধান ছিলেন মেজর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল হারুন সাহেব। উনি তখন সংসদীয় কমিটিতে গিয়েছেন, অ্যাটেন্ড করেছেন, কিন্তু তিনি প্রসিডিংস দেননি। কিন্তু কেন দেননি সেটার ব্যাখ্যা কিন্তু তখন সেনাবাহিনী বা সেনাপ্রধান দেননি সংসদীয় কমিটির কাছে, বা দিলেও আমরা সাংবাদিকরা জানতে পারিনি। ইন্টারেস্টিং হচ্ছে গত 23শে সেপ্টেম্বর সেই সেনা কর্মকর্তাদের যেদিন ফাঁসির দিবস পালনের একটি আলোচনা সভা হয়, আমার সুযোগ হয়েছিল সেই সভাটিতে থাকার। আমি এই প্রসঙ্গটি, হারুন সাহেবও ছিলেন, জেনারেল হারুন সাহেব, আমি তুললাম যে আমি সেই প্রতিরক্ষা সংসদীয় কমিটির খবর কভার করতাম, আমি ইনভেস্টিগেশন করেছি পরবর্তীতে, আমার ফাইন্ডিংস এই, কিন্তু আপনি তখন সেনাপ্রধান হয়েও প্রসিডিংস দেননি। উনি এই প্রথমবারের মতো প্রকাশ্যে বললেন এইরকম কোনো প্রসিডিংস সেনাবাহিনীতে নেই, খুঁজে পাননি ওনারা। তার মানে হচ্ছে এটাকে ধ্বংস করা হয়েছে, যেটা রশিদ সাহেব বললেন প্রকারান্তরে। উনি আরেকটি মজার তথ্য দিয়েছেন, সেনাবাহিনীতে কি নেই নাকি আসলে নেই, মানে কি, মানে আমি সেটাই বলছি, করা হয়নি। না না, আমি সেটাই বলছি। উনি বলছেন যে সেনাবাহিনীতে একটি নিয়ম আছে যে যে কোনো পুরনো ডকুমেন্টস আপনি 5 বছর পুরনো হওয়ার পর সেগুলো ধ্বংস করতে পারেন, যেগুলি ধ্বংস করার যোগ্য, কিন্তু সেই ধ্বংস করার একটি তালিকা কিন্তু প্রিজার্ভ থাকতে হবে যে কি কি ডকুমেন্টস আপনি ধ্বংস করেছেন। সেরকম কোনো তালিকায়ও এটি নেই। তো দুইটি ঘটনা হতে পারে, যে কোনো প্রসিডিংস আদৌ সংরক্ষণ করা হয়েছিল কিনা এটা একটি প্রশ্ন, হয়তো তা নয়। আর প্রসিডিংস যদি কিছু না কিছু করাও হয়ে থাকে সেটা একেবারেই ধ্বংস করা হয়েছে যেন ভবিষ্যতে কেউই কিছু জানতে না পারে। কারণ আমি তো নিজেও ইনভেস্টিগেশন করতে গিয়ে জেনেছি যে রায় প্রসিডিংস, মামলার কার্যক্রম শেষ না করেই রায় দেয়া হয়েছে, এবং সেই রায় কি হবে সেটা মামলা চলাকালীনই রায় লেখা হয়ে গেছে। তো বুঝেন যে ওই কোর্ট মার্শালের চেহারাটা কেমন সাজানো ছিল। তা এখন এই যে কতগুলো সেনা অভ্যুত্থান হয়েছে 75-এর 15ই আগস্টের পর থেকে 81 পর্যন্ত, সেই দিনই একজন সেনা কর্মকর্তা বললেন 19টা। আবার আমরা জানি প্রকারান্তরে এই সংখ্যা কেউ 21 বলেন, 22 বলেন, অনেকে মারা গেছেন এরকম একটি ফিগার। এখন এগুলির রেকর্ড যেটা বলেছেন যে যারা এইসব অভ্যুত্থান এবং পাল্টা অভ্যুত্থানে অংশ নিয়েছেন, স্বাভাবিকভাবে বুঝি ডিজিএফআই, মিলিটারি ইন্টেলিজেন্স, এদের কাছে সমস্ত তথ্য প্রিজার্ভ থাকার কথা। কিন্তু যেহেতু বিভিন্ন সময় পট পরিবর্তনের পর যে যখন সুযোগ পেয়েছেন সবই ধ্বংস করেছেন, এবং ধ্বংস যে করেছেন সেটা যে নিয়ম মানতে হয় সেগুলি কিছুই মানেননি, এটা স্পষ্ট। আসলে এটি ওবায়দুল কাদের সংসদে একটি কথা বলেছেন, এবং আমরা আসলে যে বিষয়টি নিয়ে সংসদে বলা হয়েছে 75 থেকে 81, মূলত এটি জিয়াউর রহমানের শাসন আমল। তো জিয়াউর রহমান সংসদে এই কথাটি বলেছেন যে শুনেছি ওই সময় জিয়াউর রহমান রাত জেগে জেগে সামরিক বাহিনীর সদস্যদের ফাঁসির আদেশে সই করতেন। জনাব আব্দুর রশিদ, এটি তো উনি একটা স্টেটমেন্ট দিলেন, এটি এই স্টেটমেন্টের ভিত্তি কি? এবং আমি সেটি বলছি, ভিত্তিটা হয়তো যারা তাদের কাছে ছিল, যারা ওনাদের প্রত্যক্ষ করেছেন, সেখান থেকে হয়তো এটা বেরিয়ে এসেছে। এখন এটিকে ঠিক এই মুহূর্তে এমন কোনো দলিল, কোনো ব্যক্তির বই লেখা ছাড়া, তার ব্যক্তিগত অভিজ্ঞতার এক্সপ্রেশন ছাড়া থেকে আপনি এটা কেমন করে বের করবেন যে বিষয়টি সত্যতা কতটুকু? সেই জন্য আমি বলেছি যে পুরো বিষয়টাকে একটি এর সত্যতা বের করে আনার জন্যে এখনও অনেকেই বেঁচে আছেন, এবং অনেকে বই লিখেছেন, এবং অনেকের ব্যক্তিগত প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে। সেজন্যই গবেষণার মাধ্যমে যদি একটি গবেষক দল এটিকে লিপিবদ্ধ করতে থাকেন, তাহলেই ভবিষ্যতের জন্যে এটি, ভবিষ্যতের জানার জন্যে এটি একটি দলিল হয়ে থাকবে। তাছাড়া এই দলিলগুলো এর কোনো উত্তর খুঁজে পাওয়া যাবে না না। কিন্তু সেটি একটা গবেষণা কর্ম হতেই পারে, কিন্তু একটা রাষ্ট্রীয় একটা তো প্রক্রিয়া থাকার কথা, যে সমস্ত সব প্রক্রিয়াগুলো তো কোনো প্রক্রিয়া না। এখন আদৌ সেই গবেষণাটি হয়েছে কিনা, যে কাগজপত্র আছে কি নাই, এই প্রশ্নের জবাব নিয়ে ফিরবো। তার আগে নিচ্ছি মাত্র 40 সেকেন্ডের একটি বিরতি। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। জি, আমরা বলছিলাম যে কোন রকম প্রক্রিয়া, একেবারে একটা অর্ডার, মনে করেন ফাঁসির আদেশ, এটিরও তো একটি কাগজ থাকতে তো হবেই।
তা নাহলে আপনি মানে ধরলাম কোন রকম মানে খুব একদমই উপযুক্ত কিংবা আদর্শ যে প্রক্রিয়া সেটি হয়তো অনুসরণ করা হলো না, কিন্তু কিছু না কিছু ডকুমেন্টস তো থাকার কথা। আমরা এটা বিতর্ক করছি কেন? আমার মনে হয় যে বিষয়টা আমরা যেটা বলতে পারি সেটি হচ্ছে, যদি আইনের শাসনের মাধ্যমে বিচার হয় তাহলে সব থাকবে, আর আইনের শাসনের বাইরে গিয়ে যদি বিচার কার্য হয়ে থাকে তাহলে থাকবে না। কারণ কেউ কোনো কিছু প্রসিডিওর, আইন, পদ্ধতি, বিধি কিছুই মেনে চলেননি। তো সেক্ষেত্রে আমরা এখন বিতর্ক করলে ওটি পাওয়া প্রাপ্তির যোগ বাড়বে না। আমি সেটাই বলছি যে এটা প্রক্রিয়াটা ছিল আইনসম্মত নয়, তাহলে সেটিকে এখন খুঁজে বার করার যেহেতু দলিল নাই, একমাত্রই হতে পারে সেটি হচ্ছে যে এটাকে গবেষণা করে, উনি যেমন বলেছেন যে কিছু ওনার কাছে আছে, উনি পেয়েছেন, উদ্ধার করেছেন, এরকম বিভিন্ন জনের কাছে এলোপাথারি থাকতে পারে। এটাকে সাজিয়ে যদি একটি শেপে আনা যায় তাহলে সেটি ইতিহাসের দলিল হিসাবে তৈরি করা যেতে পারে। এখন আমি আপনি যতই বিতর্ক করি পরিস্থিতির কোনো পরিবর্তন হবে না। না, তা তো বটেই, তা তো বটেই, কিন্তু এর কি কোনো সুযোগ আছে? কারণ অনেক এই নিয়ে কিন্তু অসংখ্য বই আছে, অনেকেই গবেষণা করেছেন। না, একটা জিনিস দেখেন যে পৃথিবীতে বড় বড় দেশগুলোতে অনেক ক্লাসিফাইড ডকুমেন্টস থাকে যেগুলি খুবই সেন্সিটিভ, যেগুলি তারা একটি মেয়াদের পরে এগুলিকে ডিক্লাসিফাইড করে, পাবলিকের জ্ঞাতার্থে ছেড়ে দেয়। তো এখন আমাদের যে 43 বছরের ইতিহাসে আমরা অনেক বিষয় সম্পর্কে আমরা অন্ধকারে আছি, এবং তার সিংহভাগই হচ্ছে গিয়ে সামরিক বাহিনীর ভেতরে 75-এর 15ই আগস্ট থেকে এই যে 81 বা তারও পরে আপনি 82-83 গোটা যে 15 বছরে একটি সামরিক শাসনের আদলে দেশ চললো, সামরিক শাসনের মধ্যে, এর মধ্যে আসলে কি হয়েছিল ভেতরে। তো এখন এই জিনিসগুলোর দুইটা, একটা হচ্ছে কিছু ডকুমেন্টস ভেতরে থাকতেই পারে, যে ডকুমেন্টসগুলো মানুষের ইতিহাস তথ্য জানার যে অধিকার আছে, পরিষ্কার করার অধিকার আছে অতীতকে, সেই জিনিসগুলোর জন্য সেগুলো এখন কবে বের করা হবে সেটা গভর্নমেন্টের পলিসি ডিসিশন এক। আর যেগুলো নেই, আমি সেটা রশিদ সাহেবের সাথে 100% একমত, যেটা নেই সেটা নেই নেই বলে তো আর চিৎকার করে লাভ নেই, সেটা কি বিকল্প পথে ইতিহাসটা কিভাবে আমরা সংরক্ষণ করে লিখিত আকারে মানুষকে দিতে পারি, সেটার একটি গবেষণা নিঃসন্দেহে চলতে পারে। সেই ক্ষেত্রে যারা প্রাতিষ্ঠানিকভাবে এই সকল ঘটনার সংরক্ষণের দায়িত্বে এখনো আছেন, সেগুলি যেগুলো নেই কিভাবে হতে পারে, সেক্ষেত্রে ওনাদের একটি মানে অসাধারণ সহযোগিতা গবেষকরা পেতেই পারেন। সেই উদ্যোগ আসলে রাষ্ট্রের পক্ষ থেকে নেওয়া রাষ্ট্র বা কোনো গবেষকও হতে পারে। মানে আমি বলছি যে বিদেশে তো হয় যে একজন দুইজন বা একটি ছোট গ্রুপ মিলে গবেষণার উদ্যোগ নিলে এবং সেটি সত্যি সত্যি একটি ঐতিহাসিক গুরুত্ব থাকলে সেখানে যারা থাকেন তারা বিভিন্ন জায়গায় কর্তৃপক্ষের হেল্প করেন, কিন্তু এই ওপেন দৃষ্টিভঙ্গিটা থাকতে হবে। রাষ্ট্রের কাজ হবে যে যারা গবেষণা করতে চাচ্ছেন তাদের কাছে যথাযথ দলিলপত্র যা আছে সেগুলোকে অ্যাভেলেবল